হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো সেটা খুব মজার একটি গল্প। তো চলো শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমি আমার নানা নানির কাছে বড় হয়েছি। আমার বাবা মা ছিল না। আমার জন্মের পরপরই আমি ছিলাম গাড়িতে। আমরা শহর থেকে গ্রামে আসছিলাম। তো গ্রামে এসে পৌঁছেছি আমাদের লাগেজ টাগেজ নিয়ে। আমরা যখন একটি অটোতে উঠছিলাম, নানুর বাড়িটা খুব কাছাকাছি, আর মাত্র 3 কিলো রাস্তা বাকি, আমরা অটোতেই যাব। এমন সময় পিছ থেকে এসে একটা ট্রাক মেরে দেয়। ওই দুর্ঘটনায় আমার বাবা মা তারা দুজনেই চলে যায়। ভাগ্যকর্মে আমি বেঁচে যাই। স্টানের মধ্যে অনেক পরিচিত লোক ছিল আমার নানার বাড়ির গ্রামের। তারা বিষয়টা অবজারভেশন করে। আমার মাকে তারা সবাই চেনে, আমার বাবাকেও চেনে। বিষয়টা মুহূর্তের মধ্যে পৌঁছে দেয় আমার নানা নানির কাছে। তারা দ্রুত ঘটনাস্থলে চলে আসে। আসার পরে আমার বাবা মা আমাকে উদ্ধার করে। আমার বাবা মাকে উদ্ধার করে মৃত অবস্থায়, আর আমি জীবিত ছিলাম। সেই থেকে আমার লালন পালন আমার নানা নানি করে আসে। আমার বয়স যখন মাত্র 12 বছর, তখন আমার নানি ক্যান্সারে চলে যায় পৃথিবী ছেড়ে। মামা মামির সংসারে আমাকে নিয়ে বড়ই অশান্তি হতো নানার সাথে। নানা কাজের লোক রেখে নিল, দিয়ে সংসার ভাগ করে দিল। সংসার ভাগ হওয়ার পর মামাও নতুন একটা জায়গা কিনে আমাদের পুরানো বাড়িটা ছেড়ে সে স্ট্যান্ডের দিকে চলে যায়, যে ওখানে বাড়ি করে আলাদা করে খাওয়া দাওয়া করে থাকে। আর আমি নানার সঙ্গে পুরনো বাড়িতেই থাকি। আমি যেহেতু লেখাপড়া করতাম, সেহেতু বাড়ির কাজকাম তেমন করতে পারতাম না। নানাই করিয়ে রাখতো। গ্রামের মহিলা ছিল, ওনাদেরকে দিয়ে রান্নাবাড়া করায় নিত, বাড়ির কাজকাম করায় নিত। নানা গৃহস্থ ছিল, অনেক ধান চালেরও কাজ হতো। বাড়িতে অনেক মানুষজন আসা যাওয়া হতো। তো নানা একাই ওগুলা সামলিয়ে নিত। মাঝে মাঝে নানার খুব কষ্ট হলে দেখতাম দেওয়ালে পিঠ ঠেকিয়ে চুপচাপ করে চোখ বন্ধ করে চোখের কোণা দিয়ে পানি ঝরে যাচ্ছে। আমি নানাকে বলতাম, নানা তুমি কাঁদো কেন? বলতো তুই বুঝবি না। আমি বললাম অত বোঝার দরকার নাই, চলো খাবে। এই বলে বলে নানাকে মাঝে মধ্যে সান্ত্বনা দিতাম, নিজের হাতে খাইয়ে দিতাম। গোসল করতে গেলে টাওয়ালটাও আগায় দিতাম। নানাও আমাকে সুন্দর নিয়ে যে স্কুলে দিয়ে আসতো, নিয়ে আসতো, কোচিংয়ে দিয়ে আসতো, নিয়ে আসতো। খুবই যত্ন করতেন। আমার চাওয়ার কোনো ত্রুটি বাকি রাখেননি আমার নানা। কোনো জিনিসে কোনো ত্রুটি ছিল না যেটাতে আমি অভিযোগ করব। আমি কখনো বুঝতেই পারিনি যে আসলে আমি বাবা মার কাছে আছি না নানা নানির কাছে, না শুধু নানার কাছে। এভাবেই চলছিল আমার গ্রামে থাকা একটি জীবন, খুবই হেসে খেলে। অনেক ছোট থাকতে যেহেতু বাবা মা হারিয়েছি, মাঝে মধ্যে স্কুলে আসতো অনেক গার্ডিয়ান তাদের বাচ্চা নিতে। আমার নানাও আসতো, কিন্তু আমার বাবা মার কথা মনে পড়তো, আমি খুবই কষ্ট পেতাম। নানা বুঝতে পারতো, বুঝতে পেরে এক্সট্রাভাবে আমাকে স্কুল থেকে নিয়ে একটু ঘুরতো, আইসক্রিম খাওয়াতো, পার্কে নিয়ে যেত, দোলনা খাওয়াতো, তারপরে নিয়ে বাড়িতে আসতো। নানা আমাকে খুবই বুঝতে পারতো। তো যাক, এভাবেই চলছিল আমাদের নানি নাতির জীবন। তারপর হঠাৎ করে সামনে ঈদ চলে এলো, কুরবানির ঈদ। আমার মামা প্রতি বছরই কুরবানি দেয়। আমি আছি বলে কুরবানি দিয়ে আমার মামি একটু মাংস রান্না করে দিল না, কাঁচা কিছুটা মাংস পাঠিয়েছে। আমার নানা মাংসটা ফেরত পাঠিয়ে তার ছেলেকে বলেছে যে মাংসের বাড়িতে অভাব নেই, এটা তোমরাই খেয়ে ফেলো, আমার তরফ থেকে আমি পাঠালাম। তারপরে নানা আগে থেকেই মাংস আনিয়ে রেখেছিল। কুরবানি দিত না, কারণ এগুলা কে সামলাবে। নানা আগে থেকে মাংস এনে অনেক মাংস রান্না করছে। আমাদের বাড়িতে যে মহিলাটা কাজ আসতো তাকে নিয়ে আমরা খুবই মজা করে খেলাম। তো যাক, সেদিনের বিকালটা পার হতে না হতেই মামাই বাড়িতে আসে মামি সহ। বলল যে মাংস পাঠিয়েছি, কেন ফেরত পাঠিয়েছ? তখন আমার নানা বলল, ফেরত পাঠাবো না কি করব? তোরা তো জানিস যে আমার একটা নাতনি থাকে, মাংসটা রান্না করে দিলে কি হতো?
তখন আমার নানাকে আমার মামি বলে যে এত বড় একটা দামড়া মাইয়া পালেন কেন, ও রান্না করতে পারে না যে আমাকেই রান্না করে দিতে হবে? তখন আমার নানা বিক্ষোভ কণ্ঠে বলে, চুপ করো বৌমা, একটা কথাও বলবে না। ওর তো তোমার মা হওয়ার কথা ছিল, কিন্তু কই, তুমি তো পারো নাই। আসলে পরপরই থাকে, পর কোনো দিন আপন হয় না। তোমাদের জন্য এটাই বেটার হবে যে তোমরা এখন চলে যাও। আর আমার ছেলের কথা সে কী বলবো, ও তো তালই হয়ে গেছে আমার। যাও। যাকগে, তারা চলে গেল। যাওয়ার পরে আমার নানা আমার মাথায় হাত বুলিয়ে বলল, নানু তুই মন খারাপ করিস না, থাক বাড়িতে, আমি একটু চা খেয়ে আসি। আমি বললাম একা একা যাবে? বললো কেন, তুই যাবি? আমি বললাম হ্যাঁ চলো, আমাকেও নিয়ে চলো। বাড়ি থেকে অল্প একটু চায়ের দোকান মোড়। তো আমি গেলাম নানার সাথে। যাওয়ার পর নানা নাতি ধুমসে চা খেলাম, খেয়ে বলতেছে চল তোকে বাড়িতে রেখে আসি। আমি বললাম ঠিক আছে চলো। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, নানা আর আমি বাড়িতে চলে এলাম। আসার পরে নানা বললো তুই এখন বাড়িতেই থাক, পড়তে বস, আমি আমার এক বন্ধুর সঙ্গে দেখা করব, দেখা করে তারপর বাড়িতে আসবো। আমি বললাম নানা সন্ধ্যা তো হয়ে গেছে, কী করতে যাবো? বললো যাই একটু। তো নানা চলে গেল। যাওয়ার পরে ঈদ উপলক্ষে আমার নানা আর নানার বন্ধুরা একটু খাইছে আর কি, লাল পানি খাইছে। খায় নানা তো মাতাল হয়ে গেছে পুরোপুরি। যেহেতু আমার নানা এগুলো খায় না, নেশা পানি এগুলোকে ঘৃণা করে, ঈদ উপলক্ষে খাইলো। খাইয়া নানা তো পুরো টাল। গ্রামে রাত 10টা-11টা মানে অনেক রাত, ঘড়িতে 10:30 বাজে, নানা আসছে না। আমি আমার পড়া হোমওয়ার্ক সব কিছু কমপ্লিট করে বসে আছি নানার জন্য। তো একটা সময় দেখলাম যে নানা বাড়িতে আসলো, মাতালের মতো অবস্থা, হেলে দুলে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে নানাকে ধরলাম, ধরে বললাম তুমি কেন এসব, তুমি কি কিছু খেয়েছো নানা? বললো হ্যাঁ খেয়েছি, ভালোই লাগছে। আবল তাবল বলছে। আমার মনে হলো যে নানা শরীর ঠিক নেই। বললাম চলো আগে হাত মুখ ধুবে। তো আমি নিজেই হাত মুখ ধুয়ে দিয়ে মুছিয়ে দিয়ে বললাম নাও শুয়ে পড়ো, আমিও শোবো। নানাকে শুয়ে দিয়েই পাশে ছোট একটা খাট ছিল, ওখানে আমি শুতাম। আমি ওই খাটে শুয়েই বড় হয়েছি, আলাদা কোনো ঘরে থাকতাম না। নানা মাতাল ছিল, তার কোনো হুঁশ জ্ঞান বলতেই কিছুই নেই। নানাকে শুয়ে দিয়ে এসে শুইলাম। হঠাৎ করে আমার নানা এসে আমার বেডে বসে পড়লো। বসে পড়ার পর আমাকে বলতেছে কিছু ভালো লাগে না রে আমার। আমি বললাম কেন ভালো লাগে না, কেন কিছু নিবা? বলছে যা চাবো দিবি। আমি বললাম ওমা সবই তো তোমার এ বাড়ির, তুমি আবার আমার থেকে কী চাবা? এই কথা বলতেই বললাম আমি তো তোকে চাই। আমি বললো মা আমিও তো তোমার। বললো তাই? এ কথা বলতে আর দেরি করলো না, অমনি মুখটা মুখের সাথে লাগিয়ে দিল। আমি চুপ করে থাকলাম। যদি একটা সাউন্ডও করি মান ইজ্জতের ব্যাপার, আমার নিজের নানা, কী করতাম? তারপরে হঠাৎ করেই বলল আমি পাগল হয়ে গেছি। আমি বললাম নানা তুমি কি করছো? বলে চুপ থাক, বাধা দিস না, অনেক মজা দেবো তোকে আজকে আমি, সারা জীবন কখনো এই মজা পাসনি। আমিও চুপ করে থাকলাম। তারপর সে কচি কচি ডালিমের উপরে লাফিয়ে পড়ল। লাফিয়ে পড়ার পরে সে তার মন মতো কচি ডালিমগুলোকে খেলো। খাওয়ার পরে পায়ের তলা থেকে এক একটা চুল পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে সে ঝাঁপিয়ে পড়েনি। ইচ্ছা মতো খাইল। খাওয়ার পরে সে পুকুরে সেট করে দিল। মেশিন সেট করার পরে স্টার্ট করে দিল। প্রথম প্রথম ছিল, তাই খুবই যেমন মজা ছিল তেমন ছিল ব্যথা। বললো আস্তে আস্তে খুবই মজা পাবি তুই, আর তোকে এই মজা আমি প্রতিদিন দেবো, তুই কোনো চিন্তাই করিস না। এই কথা বলতেই আমার দু চোখের কোণে দিয়ে দেখলাম জলে ভরে গেল। তারপর নানাও সরে গেল, কারণ হয়ে গিয়েছিল। শেষ হওয়ার পর আধা ঘন্টার পর
সেই একই রকম আমার উপরে ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপায় পড়ল, সেই এক রাতে 4 বার। তো ভাবলাম সবই যখন চলে গেল, এখন আর বাধা দিয়ে লাভটা কোথায়? তাই নিজেও সম্মতি দিয়ে দিলাম। এইভাবেই আমার নানার ঘরে আমি আরও 10 বছর থাকি। এই 10 বছর ভরেই আমার নানা আমাকে খুবই 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 মজা দিত, আর প্রতিদিন আমাদের মধ্যে খেলাধুলা হতো। তারপর নানার যত বিষয় আসে, সম্পত্তি ছিল, ছেলে বা বৌমা কাউকেই দেয়নি, সব কিছুই আমার নামে করে গেছে। নানা আজকে দুনিয়াতে নেই, হঠাৎ করে একদিন স্ট্রোক করে সে পৃথিবী থেকে চলে যায়। আর আমিও আমার জীবনে কখনো বিয়ে শাদী করিনি, একা একাই কাটাচ্ছি। তো এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেন জানো? আসলে আমার জীবনে এটা পাপ ছিল, ভুল ছিল, আমি মানি। কিন্তু আমার জীবনটার প্রতি তো ওনারই হক বেশি ছিল, কারণ উনি না থাকলে তো আমার অস্তিত্বই থাকতো না। এই জিনিসটাকে আমি মেনে নিয়েছি। পাশাপাশি আমি যদি কাউকে বিয়ে করি তাকে তো ঠকানো হবে, এই জন্য আমার জীবনে আর আমি কখনো বিয়েই করব না। বিয়ে করিনি, বন্ধুত্ব করিনি, প্রেম করিনি, আমার জীবন আমি এভাবেই কাটাচ্ছি। হ্যাঁ, এই গল্পটা শেয়ার এই জন্যই করলাম, দেখো আমি নিরুপায় ছিলাম, কিন্তু তোমরা কেউ নিরুপায় হইও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।